So moving on to the next question. Why is there a strong preference for pedigree pets over our community dogs or our indie breed basically? So এখন যেটা আমরা মোস্টলি দেখি, স্যারও বলছিলেন যে সবাই ব্রিড ডগ করছে, বাট দে আর নট রিয়েলি গোয়িং ফর আর ইন্ডি রোডেশনস বা আমাদের কমিউনিটি ডগস এত পাপিস চারিদিকে রয়েছে, প্লাস হোয়াট এভার ইজ গোয়িং অন। তো আমার মানে পার্সোনালি মনে হয় যে দ্য ইন্ডিজ ইজ এ মাচ বেটার ব্রিড। তো আপনাদের মানে ওয়াই ডু ইউ থিঙ্ক যে পেডিগ্রি কে চুজ করছে ওভার আর ইন্ডি ব্রিডস? একটু আগেই বলছিলাম যেটা মানে এখন আমাদের সোসাইটাল স্ট্যান্ডার্ড এরকম জায়গায় দাঁড়িয়েছে, ইটস ইন আ ভেরি ভেগ স্টেট। ঠিক আছে, তো একটা স্টেটাস সিম্বল ইজ দ্য ফার্স্ট থিং, যে ইটস ভেরি চেয়ারফুল অর ভেরি জয়াস টু সে, বা খুব প্রাইড টু সে যে আমার কি কুকুর আছে, আমার গোল্ডেন রিট্রিভার আছে, আমার সাইবেরিয়ান হাস্কি আছে, আমার পার্সিয়ান ক্যাট আছে। ইন্ডিয়া আছে বলতে না একটু কেন জানি ইতস্তত হয় এখন, মানে দিস ইজ সোসাইটি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তো ওয়ার্ডটা ইউজ করা উচিত না, বাট আই উড স্টিল লাইক টু, মানে দিস ইজ নট অ্যান্টি ন্যাশনাল। You should go for Make in India, but not go for Indian dogs. মানে it is, মানে I feel it is very hypocritical, to be very honest. মানে এতে কারোর খারাপ লাগুক ভালো লাগুক, আমার I really don't care that much. But মানে অনেকে বলে না ইন্ডিয়া নিয়ে কিছু বললে খুব গায়ে লেগে যায়, and then they go for breed dogs. আপনি ওদের বলবেন যে you know just why don't you get an Indian dog? তখন বলে মানে লিটারালি মানে আমাদেরও সাথে হয়েছে যে আপনি রাস্তা থেকে তুলে এনেছেন, মানে রাস্তা থেকে, মানে এরকম মেনশন করা হয়েছে যে হোম স্ট্রে ডগ। মানে হোয়াট ডু ইউ মিন বাই হোম স্ট্রে ডগ? মানে ইট মেক্স নো সেন্স। The word itself a conflicting. হ্যাঁ, কনফ্লিক্টিং। হোম স্ট্রে ডগটা কি হয়? মানে ইফ ইটস স্টেইং এট হোম ইটস আ হোম ডোমেস্টিকেটেড ডগ। স্যার আপনি কিছু অ্যাড করতে চাইছেন? অ্যাকচুয়ালি কিষাণু যেটা বললো সঠিক, যে পেডিগ্রি আমরা যদিও কেউ যদি মানে পেট কিনছে এখন ম্যাক্সিমাম কি ওরা পেডিগ্রি বা সিস্টেম দেখার চেষ্টা করে যে ওর পেডিগ্রি সিস্টেম, বাট ম্যাক্সিমাম লোকেরই এখন অজানা যে একটা একটা ফিমেল ডগে যদি কিছু প্যারাসাইটিক ডিজিজ থাকে, টিকবোর্ন ডিজিজ থাকে, সেটা ট্রান্সমিট হয় তার নেক্সট জেনারেশন। সে যদি পেডিগ্রি দেখে, তার উচিত সম্পূর্ণ পেডিগ্রিটা, ডিজিজ ফ্রি পেডিগ্রিটা এবং ডিজিজ কি ডিজিজ প্রোন ডগটা সেটা দেখার। যেটা রিসেন্টলি কালকে আমি পড়েছি, আমি ওনার সঙ্গে শেয়ার করছিলাম যে ইউএসএ তে একটা সাইলেন্ট কিলার বলা হয় হিমানজিওসার্কোমা, যেটা গোল্ডেন রিট্রিভার ব্রিড হচ্ছে সবচেয়ে বেশি প্রোন, 5টায় 1টা। তো আমাদের ইন্ডি ব্রিড কিন্তু সেখানে প্রচন্ড হার্ডি ব্রিড, এবং যদি আমরা সেই জায়গায় রিপ্লেস করতে পারি ইন্ডি ব্রিডকে, মাচ বেটার। ডিজিজ কন্ডিশন ডিজিজ অনেকটাই ইন্ডি ব্রিডের কম, অনেক। যেটা বাইরের যেসব আমরা পেডিগ্রি ব্রিড বলছি তাদের অনেকটাই ডিজিজ প্রোন, হিপ ডিসপ্লাসি থেকে আরম্ভ করে অনেকগুলো ডিজিজ প্রোন থাকবে। আচ্ছা, আই থিঙ্ক ওয়েদার অ্যাক্লিমাটাইজেশনটা, মানে আমাদের ইন্ডি ব্রিড এইরকম ওয়েদারে যারা হাস্কি নিয়ে আসে, মানে হোয়াট ইজ ইয়োর সে অন দ্যাট? মানে যে ডাবল কোটেড অ্যানিমেলস যারা থাকে, কি হচ্ছে স্পেশালি আই মিন দ্য পেডিগ্রি ডগস। এবার পেডিগ্রি ডগস বলতে কি, মানে যারা মোস্টলি অরিজিনেটেড ফ্রম দ্য ডিফারেন্ট অরিজিনস দ্যান দ্য ইন্ডিজিনাস অর দ্য নেটিভ, তারাই মোস্টলি পেডিগ্রি ডগস। সেক্ষেত্রে কি হচ্ছে, ফর জেনারেশন আফটার জেনারেশন, এরকমও না যে আমি ডিসকারেজ করবো দোজ হু আর কিপিং পেডিগ্রি ডগস। এবার এখানকার যারা পেডিগ্রি ডগস রয়েছে, রেয়ারেস্ট পসিবিলিটি তারা বাইরে থেকে নিয়ে আসছে বা ইম্পোর্ট করে আনছে। মেজরিটি অফ দ্য ডগস যারা পেডিগ্রি হয়েও ফর 10, 15, 20 জেনারেশন এখানেই ব্রেড হয়েছে, তো অ্যাকাস্টমাইজেশন বা অ্যাক্লিমেটাইজেশন ওদেরও হয়। তবে অলওয়েজ ও দ্য ফ্যাক্ট, একটা ইন্ডি ডগ যার ফর জেনারেশন আফটার জেনারেশন সে এখানেই বড় হয়েছে, তার এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেবিলিটি, দ্য ডিজিজকে ফাইট ব্যাক করার বা কমব্যাট করার যে তার যে ক্ষমতা, সেটা কিন্তু একটা পেডিগ্রি ডগের থেকে ওভারঅল অনেক বেশি হয়। মানে ইনফ্যাক্ট আমি একটা প্যাটার্নও দেখছি রিসেন্ট টাইমস, আই জাস্ট শেয়ার লট অফ মাই ফ্রেন্ডস আর কিপিং ইন সাচ ওয়ে যে তাদের একটা ব্রেড ডগ আছে, বাট অ্যালং সাইড দে আর কিপিং অ্যান ইন্ডি ডগ। দ্যাটস আ ওয়ান্ডারফুল থিং টু ডু। স্পেশালি আমরা যদি সারাদিন একসাথে থাকি, কম্পেনিয়নশিপে থাকি, সেক্ষেত্রে না মানে আমার ইমিউন সিস্টেম সামহাউ ইজ রিফ্লেক্টিং অন ইউ, বিকজ ইউ আর শেয়ারিং থিংস। তো ব্রেড ডগস এর ক্ষেত্রে এরকম আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে যার কন্টিনিউয়াস কোনো না কোনো শরীর খারাপ হচ্ছে, রোগ ব্যাধি হচ্ছে, মেবি সাম ইমিউনোলজিক্যাল ডিজিজ বা প্রোন টু ভাইরাল ডিজিজ, সেখানে যখনই একটা ইন্ডি ডগস তার সাথে থাকছে বা ইয়ার আফটার ইয়ার যখন থাকার পর দেখা যাচ্ছে যে তার কিন্তু দ্য ব্রেড ডগ or the pedigree dog after years are less prone to get diseases because এত বছর ওর সাথে কাটিয়ে এসছে, তো immunity has been shared। ঠিক আছে, আর শুধু এটাই পার্সপেক্টিভ আমি জাস্ট অ্যাড অন করবো এই পয়েন্টটাতেই, সেটা হচ্ছে আর একটা মিথ স্পেশালি ইন্ডি ডগসের ক্ষেত্রে, নট ওভার দ্য স্টেটাস সিম্বল অনলি, যে ইন্ডি ডগস মানে হয়তো অ্যাগ্রেসিভ হবে, কামড়ে দেবে,
ঠিক আছে, কুকুর পুষবে দিকে কামড় খাবো না, তো মুশকিল তো মানে কামড়ে দিতে না, পারে সেই হিসেবে দেখলে তো মানে পিটবুল, রটওয়াইলার আমার নিজের ছিল। রটওয়াইলার্স আর নোটোরিয়াস দ্যাট ওয়ে, মানে রটওয়াইলার দেখেই লোকজন উল্টো দিকে চলে যায়। Right. বাট ডোন্ট ইউ থিঙ্ক ইটস মোর অন আপব্রিঙ্গিং, মানে যে কোনো Exactly, that is the point. It's more on upbringing. Even একটা ল্যাব্রাডরকে যদি আমি সারাদিন, যে who is supposed to be the most one of the most friendliest dogs among all the breeds, একটা ল্যাব্রাডরকেও যদি আমি দিনে 10 ঘন্টা 12 ঘন্টা একাকিত্বে রেখে দিই, তাকে একটা বদ্ধ করে রেখে দিই, তাকে সোশ্যালাইজ না করাই, he could be 10 times more aggressive than a rottweiler. এক্স্যাক্টলি। একটা রটওয়েলারকে যদি আমি প্রপার উইথ লাভ এন্ড কেয়ার রাখি, he could be even more friendlier than হ্যাঁ, any মানে other একদম Labrador. হাদা It's- হয় it ওগুলো, depends মানে how দ্যাটস you're হোয়াট raising আই the dog. রিয়েলাইজড। ওগুলো একদম মানে দে আর লাইক ল্যাপ ডগস, বাট বড়, Right, বিশাল বড় বিশাল সাইজ, বড় একদম। এরকম টাইপের। মানে হ্যাঁ। স্পেশালি ডগসের ক্ষেত্রে কি হয়, মানে এখন লেটেস্ট আইফোন বা ফোনের মতো হয়ে গেছে। মানে এখন মেজরিটি অফ দ্য সোসাইটাল স্ট্যান্ডার্ডে যদি বলি, যারা নতুন পেট অ্যাডপ্ট করছে, যাদের এখনো ডগ কিভাবে রাখতে হয় বা সেই কম্প্যাশন লেভেল রাখবে, তারপর না গ্রো হবে। প্রাইমারিলি একটা থট প্রসেস থাকে কি, যেট ইজ লাইক বাইং এ ফোন, মানে লেটেস্ট মডেল, তার কালার কিরকম, কালার কিরকম, ডিজাইন কিরকম। ল্যাবের মধ্যে মনে হয় ব্রাউনটা হচ্ছে মানে হ্যাঁ। খুব মানে আনকমন কালার, রাইট। সেটা থাকলে একটা স্পেশালিটি একটা হয়ে যায়। ল্যাব speciality। আছে বাট হ্যাভ আ ব্রাউন আর ওই যে imported, আরেকটা হচ্ছে ইম্পোর্টেড, মাই ডগ ইজ ইম্পোর্টেড। বাট মানে আই এম কামিং টু দ্যাট পয়েন্ট স্যার, এটা দিয়ে আপনি কিছু একটা বলতে যাচ্ছিলেন আই থিঙ্ক ক্লাইমেটের ওপর। আমি যেটা জিজ্ঞেস করছিলাম অ্যাবাউট ইন্ডিয়াস বিং মোর ক্লাইমেট ফ্রেন্ডলি না, ও যে টু দ্য কথাটা বললে ইন্ডিয়ান। একদম সঠিক বলেছে, যে Adaptability. অ্যাডাপ্টেবিলিটি। এখন অনেক জেনারেশন আফটার জেনারেশন তারা রিট্রিভার গ্রুপ, স্পেশালি গোল্ডেন রিট্রিভার আর ল্যাব্রাডর, দুটো প্রচন্ড অ্যাডাপ্টেবল ইন্ডিয়ান কন্ডিশনে, এবং তাদের আগে যে পরিমাণ ডিজিজ কন্ডিশন বা যেগুলো ছিল রিসেন্টলি কমছে এবং ধীরে ধীরে কমেও যাবে। কারণ অ্যাডাপ্টেবিলিটি যে কথাটা বারবার বলছে, যেমন সাইবেরিয়ান হাস্কি, আমি যখন আই থিঙ্ক 2007-8 ফার্স্ট একটা সাইবেরিয়ান হাস্কি দেখেছিলাম, মানে ওকে সবসময় এসির মধ্যে রাখতো, কিন্তু রিসেন্টলি আমি দেখছি ধীরে 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 অ্যাডাপ্টেবল হয়ে গেছে। হয়ে গেছে। আর স্যার আরেকটা যেটা আপনি টিক্স নিয়ে, যেহেতু ইয়োর লাইন অফ ওয়ার্ক ইজ দ্যাট, তো ইন্ডি ব্রিডে কি মানে এরকম কিছু আছে যে ইন্ডি হলে কম টিক্স হবে বা ব্রিড হলে বেশি টিক্স হবে, মানে আর ইন্ডি ইজ মোর অর লেস প্রোন টু গেটিং টিক বোন ডিজিজেস, মানে ওদের ইমিউনিটিটা হাই? অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালে যদি টিকস বর্ন ডিজিজ হয়ও, দে ক্যান কোপ আপ উইদাউট ট্রিটমেন্ট, বাট সেটাই যদি আমরা ল্যাব্রাডর বা গোল্ডেন রিট্রিভার গ্রুপে হয়, দে কান্ট কোপ আপ। They can't cope up. ইভেন আমি যত রিসেন্টলি যত ইন্ডিব্রিডের পিসিআর বা বিভিন্ন টেস্ট দেখেছি, ম্যাক্সিমাম ইন্ডিব্রিড ডিফারেন্ট টাইপ অফ ডিজিজের পজিটিভ। দাদা হয়তো টেকনিক্যাল হবে এই জায়গাটা, মানে একদম খুব প্রপার হয়তো যে টেকনিক্যালি বলি, দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। মানে আমি যদি আমার ক্লিনিক্যাল পয়েন্ট অফ ভিউতেও বলি, বিকজ আই অ্যাটেন্ড কেসেস ডে টু ডে বেসিস, এই এখন যে এত ভয় ভীতি রিগার্ডিং যে প্যারাসাইটিক ডিজিজ, টিক ফিভার বা এগুলোর ক্ষেত্রে এক্সপোজার, নো ডাউট, যত এক্সপোজার বেশি হবে তত অ্যাডাপ্টিভিটি বাড়বে। ফর এক্সাম্পল হিউম্যান বিং যে স্লামে আছে, সেই নোংরা জলই খাচ্ছে, তাতেই হাত ধুচ্ছে, মুখ ধুচ্ছে। আমি একদিন যদি আর ওয়াটার ছাড়া, আমি যদি কফিটাও ফিল্টার ওয়াটার ছাড়া খাই, আমার তো পেটের সমস্যা হয়। The amount of exposure the indie dogs have for generation after generation, ওটার মধ্যে ওদের জন্য জেনেটিক হয়ে গেছে ব্যাপারটা। টিক্স ওদের বডিতেও আসছে, বাট প্যাথোজেনেসিটি না ওই লেভেল অফ যাচ্ছে না, দে আর অ্যাডাপ্টিং। মানে সেক্ষেত্রে একটা স্ট্রে ডগ কি টিক ফিভার বা এই ডিজিজগুলো অ্যাফেক্টেড হয় না, তারাও তো হচ্ছে, বাট তাদের সিকনেস বা ইলনেস ওই লেভেলে ডেভেলপ হয় না, যেটা একটা ইন্ডি ডগের মধ্যে, মানে যেটা একটা ব্রেড ডগ বা ডিগ্রি ডগের মধ্যে হয়। মানে তার সেই লেভেল অফ অ্যাডাপ্টেবিলিটি নেই। তো সেই জায়গাটাতে যেটা বললাম, মানে কোএক্সিস্টেন্স ইজ নট শুড বি বেসড অন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমেলস। আরো যদি ন্যারোয়ার টার্মে ধরি, দ্য কোএক্সিস্টেন্স শুড বি বেসড অন ইন্ডি ডগস অ্যান্ড দ্য পেডিগ্রি ডগস অলসো। So what responsibility do pet owners have towards community animals? মানে যেরকম আমি যদি আমাদের নিজেদের সোসাইটিতে দেখি, বড় বড় যে সোসাইটিগুলো আছে সেখানে অনেক কমিউনিটি ডগস আছে, তার বাইরেও অনেক কমিউনিটি ডগস আছে। তো অনেক পেট ওনার্সরাও প্রেফার করে না যে না কমিউনিটির ভেতরে কেন আছে, আমাদের পেট ডগসকে অ্যাটাক করে দেবে। সো হোয়াট রেসপন্সিবিলিটি অ্যাজ আ পেট ওনার ডু ইউ থিঙ্ক দে হ্যাভ টুয়ার্ডস দিস কমিউনিটি ডগস? So that is my question. মানে how do you think they should learn to coexist, বা কি বেসিক্যালি আলাদা করতে পারে instead of going against যে না কমিউনিটির ভেতরে কমিউনিটি ডগস থাকবে না, এরকম একটা ব্যাপার? So I think being a pet parent, it's even a bigger responsibility compared to যাদের pets নেই। মানে জাস্ট টু এনশিওর যে আমার বাড়ির ডগটা বা ক্যাটটা, তাকে আমি উইথ বেস্ট পসিবল কেয়ার রেখেছি, খেতে দিচ্ছি, শেল্টার দিচ্ছি, ঘোরাচ্ছি ফেরাচ্ছি, হেলথ কেয়ার টেক কেয়ার করছি, ভেটের কাছে রেগুলার নিয়ে যাচ্ছি। আর সাম আদার ডগ যে আমার জাস্ট বাড়ির বাইরেই রয়েছে,
he's struggling or she's struggling, that is not empathy, that is selective empathy. Exactly. Very rightly put. সো সেই অর্থে যদি দেখি মানে স্ট্রেদের প্রতি মানে আমি যদি বলি আমাদের রেসপন্সিবিলিটি ইটস নট বেসড অন আমি যে ইচ অ্যান্ড এভরি স্ট্রেকে অ্যাডপ্ট করছি, দ্যাট ইজ নট হিউম্যানলি পসিবল, রাইট? সেক্ষেত্রে আমার রেসপন্সিবিলিটি শুড বি বেসড অন যে আমি যাতে ওদের কোনো হার্ম না করি। আই এনশিওর যে ওদের স্টেরিলাইজেশন বা ভ্যাকসিনেশন এই জিনিসগুলোকে প্রমোট করা, স্পেশালি এখন যেহেতু আমরা কমিউনিটি স্ট্রাকচারে থাকি, কোঅপারেটিভ বা ধরুন কমপ্লেক্সেস, তো এই জাতীয় ইনিশিয়েটিভগুলোকে বিং এ পেট পেরেন্ট যারা পেটস রাখছেন তাদের পেটে আমি আলাদা করে আসছি, যাদের কাছে অ্যাটলিস্ট দে আর কিপিং পেটস ইন দেয়ার হোম ইরেসপেক্টিভ অফ ব্রিড, সে ইন্ডি হোক না কেন, একটা বেসিক রেসপন্সিবিলিটি হওয়া উচিত এই জিনিসগুলোকে আরও রেসপন্সিবিলি এগিয়ে নিয়ে যাওয়া, ভ্যাকসিনেশন স্টেরিলাইজেশন, আর সাথে অ্যাটলিস্ট স্ট্যান্ডস নেওয়া ফর দ্য পেট ক্রুয়েলটি, অ্যানিমাল ক্রুয়েলটি। Exactly. মানে যখন অ্যানিমাল ক্রুয়েলটি হচ্ছে আমি কিন্তু সেই জায়গাটায় অ্যাজ এ পেট পেরেন্ট আই শুড বি স্ট্রঙ্গার পার্সন দ্যান এনি আদার রেগুলার পার্সন, যে আমার বাড়িতে পেটস আছে মানে শুধু সিলেক্টিভ এমপ্যাথি দিয়ে ওকে ভালোবাসা দিলে তো হবে না। মানে যদি আমার ভালোবাসা ইজ অনলি লিমিটেড উইদিন মাই সোফা, তাহলে কিন্তু ইটস কনভেনিয়েন্স নট লাভ। Absolutely. আর যারা পেটস রাখে না, এই জায়গাটা আমি জাস্ট একটু টাচ করে যাবো আমার নিজের পার্সোনাল খারাপ লাগার জায়গা থেকে। যদি কি প্রায় 10-15-20 বছর আগেও যেমন দেখতাম না, মানে দেয়ার টু ক্যাটাগরি অফ পিপল, যাদের কাছে যারা বাড়িতে কুকুর পোষে, বিড়াল পোষে, যারা পোষে না, একটা থিন মার্জিন ছিল। এখন একটা থার্ড ক্যাটাগরি তৈরি হয়েছে, কুকুর পুষছে না, কুকুর বেড়ালকে যারা হেট করে বা ঘৃণা করে, এই ক্যাটাগরিটা আগে সেভাবে এক্সিস্ট করতো না। আমি লাস্ট 2 to 3 উইকস অফ মাই প্র্যাকটিস আমি প্রায় গোটা 15 কুকুর বেড়ালকে মারা হয়েছে, অ্যাক্সিডেন্ট, এরকম কেসেস পেলাম আনরিজনেবলি, মানে জাস্ট মেরে দিয়েছে গাড়ি নিয়ে। ওয়ান গুড পার্ট ইজ দ্যাট লোকে তাদের নিয়েও আসছে, মানে ওয়াট ব্যাড অ্যান্ড ওয়ার্স পার্ট ইজ দ্যাট লোকে তাদের জেনে বুঝে মারছেও, বিকজ দে আর নট অ্যাকাউন্টেবল। অ্যাকাউন্টেবিলিটি নেই। অ্যান্ড আই থিঙ্ক আর একটা জায়গা যেটা আমার মনে হয় যে ফ্রাস্ট্রেশনটা যেটা মানুষের ওপরে লোকে বার করতে পারে না, সেটা অবলা প্রাণীর ওপরে বার করাটা অনেকটা ইজিয়ার হয়ে যায়। নিজের স্ট্রেসটাকে নিজের স্ট্রেসটা, মানে আজকে যদি আমি একটা মানুষকে গিয়ে মারি, ডেফিনেটলি রিপারকাশনস হবে, যে আমি হয়তো খাবার হবে। পাচ্ছি না, সে কি করে খাচ্ছে। হ্যাঁ, কিন্তু একটা এটা তো অ্যানিমালের খুব বড় প্রবলেম হয় খেতে দিলে, যারা কুকুরদের খাওয়ায় বা ইয়ে করে। অনেক লোক দেখবেন সোশ্যাল মিডিয়ায় হয়তো কোটান অনেকে হয়তো আমায় খারাপও বলবে যে মানুষ খেতে পাচ্ছে না, কুকুরকে কি দরকার। করে খাওয়াচ্ছে না, অনেকে এরকম বলে গেছে। ডগ ফিডার্সদের তো এটা বলা হচ্ছে রেগুলার যে রাস্তায় খাওয়াচ্ছেন, বাড়িতে নিয়ে যান। মানে আজকে যদি আমি দুটো ভিখারিকে খাওয়াই নিজের থেকে, আমি কি তাদেরকেও বাড়িতে নিয়ে যাব? এটাই প্রশ্ন হয়ে যাচ্ছে না? মানে আজকে স্যার আমি আপনাকে জিজ্ঞেস করছি, মানে আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ গাইজ যে হোয়াট আর দি অ্যাডভান্টেজেস when we feed stray animals? অ্যাকচুয়ালি ইন্ডি ডগ ক্লাইমেট অনুযায়ী ইন্ডি ডগ হচ্ছে মোর অ্যাক্লিমেটাইজড, যার জন্য তাদের যে ডিজিজগুলো হয় দে ক্যান কোপ আপ ইজিলি। লাইক সবচেয়ে বেশি ইনফেকশন ইন্ডি ডগে আমরা দেখতে পারি, যে ঠিক প্রচুর ইনফেকশন হয়ে আছে, গোটা কান ভর্তি, গোটা ভর্তি, বা ডেমোডোকাসিস, গোটা বডি লোম নেই, অথচ দে ক্যান সার্ভাইভ এ লং, যতক্ষণ না তাদের ব্লাড লেভেল বা কিডনি প্রোফাইল খারাপ হতে শুরু করে ততক্ষণ অব্দি দে ক্যান সার্ভাইভ। বাট ওদের একটা প্রবলেম আমি খুব ইদানিং লক্ষ্য করছি, সেটা হচ্ছে উইদিন 5 to 6 ইয়ার্স এর মধ্যে কিডনি ড্যামেজ হতে শুরু হচ্ছে ইন্ডি ডগ। এবার তার কারণ আমি অনেকদিন ধরে স্টাডি করছিলাম যে কেন হচ্ছে সেটা আমার যেটা ফিল করে বেসিক্যালি সেটা হচ্ছে আমরা কি করছি, মাংস ভাতটা খাচ্ছি, খাওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজ রসুন দিয়ে একদম মাংস ভাতের যে বাকিটা থাকছে সেটা সঙ্গে সঙ্গে গিয়ে উচ্ছিষ্টগুলো বা একটু ভাতের সঙ্গে মাখিয়ে আর একটু ঝোলটা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে ঝোল দিলাম, তাদেরকে খেতে দিলাম। নট সল্ট, অ্যাকচুয়ালি পেঁয়াজ রসুন টক্সিক ফর ক্যানাইন সিস্টেম, তাদের ব্লাড ডিস্ট্রাক্ট করে, কন্টিনিউয়াস ডিস্ট্রাকশন অফ আরবিসি, এন্ড ধীরে ধীরে কিডনি ড্যামেজ। তার মানে পেঁয়াজ রসুন একদম দেওয়া উচিত না, তাহলে স্ট্রিক্টলি নো ফর ক্যানাইন। জিঞ্জার কিছুটা দেওয়া যেতে পারে, বাট পেঁয়াজ রসুন তো না, একদমই দেওয়া উচিত, একদমই না। মানে এটাকে আর অনেকে বলে যে নুন বা তেল থাকলে মানে ফর এফেক্ট করে, লোম উঠে যায়। হ্যাঁ, তেলটার মধ্যে যেটা রিসেন্টলি ইউএস বা ইউকে ওরা স্টাডিতে বলছে নারকেল তেলটা ইউজ করতে বলছে। আচ্ছা, বাট খাবারে থাকা একদমই উচিত না, না। আমাদের বেসিক হাউস হোল্ডে ম্যাক্সিমাম তো ভেজিটেবল অয়েল ইউজ হয়, খুব ফ্যান্সি হাউস হোল্ড ছাড়া অলিভ অয়েল বা ইয়ের ইউজ কোথায়। আর আমরা একটু তেল ঝোল বেশি খাই, আমাদের খাবার তেল ঝোল মশলা কিছু ক্ষেত্রে না ডগের একটু দিয়েই দিই, কি হয়ে যাবে, একটু খাচ্ছে তো ঠিক আছে, একটু কেক দিয়ে রোজ একটা করে রসগোল্লা খাওয়ানো, বাট পয়জন উইথ মিনিমাল অ্যামাউন্ট, যখন সেটা
একসাথে হচ্ছে, তখন কি সেটা কিন্তু মেজরলি সমস্যা তৈরি করছে একটা সার্টেনিটির পর। ঠিক আছে, আমরা তো অলমোস্ট এভরি উইক কেসেস পাই কিছু না কিছু যে আজেবাজে খেয়ে নিয়েছে, আর আজেবাজে খেয়ে নিয়েছে মধ্যে কিন্তু মেজরিটি হচ্ছে আজেবাজে বাই মিস্টেক খাইয়ে দিয়েছে। ডগ চুরি করে খেয়েছে, আলু খেয়েছে, পটল খেয়েছে, ঠিক আছে হয়, বাট আজেবাজে খাইয়ে দিয়েছে, দেন দে হ্যাভ রিয়েলাইজ দিস ইজ রং, দেন দে হ্যাভ গুগলড ইট অ্যান্ড দেন রিয়েলাইজ দিস ইজ রং। সেটা আরো প্রবলেমেটিক, ডুইং থিং অ্যান্ড আফটার দ্যাট ইউ রিয়েলাইজিং থিং, দ্যাটস রং না? So I'll come to this point যেখানে একটা detailed diet কি হওয়া উচিত pets দের জন্য. We'll come to that question later. What should be a first time pet for any individual? What do we need to know before getting our first pet? আই থিঙ্ক টেকনিক্যাল ক্লিনিক্যাল জায়গায় যাওয়ার আগে, সবার আগে ফ্রম এ ভেটস পয়েন্ট অফ ভিউ, একটা পেট নেওয়ার আগে কিন্তু সবার আগে আমার যেটা রিয়েলাইজ করা উচিত যে আমি আমার লাইফের আমি যখন নতুন পেট করছি নেক্সট 10 to 15 years কি আমি তাকে দিতে পারবো? আমার ওয়ার্ক প্রেশার, এঙ্গেজমেন্টস, কতটা আমি অকুপাইড, সেই সব ছেড়ে তাকে আমি টাইম কি দিতে পারবো? সেই জিনিসটা সবার আগে কনসিডার করা উচিত, বিকজ দে আর নট জাস্ট এ মিয়ার টয়, দে আর অলসো লিভিং বিং, রক্ত মাংসের শরীর, তাদের লাভ, কম্পানিয়নশিপ, কেয়ার সবই চাই। সেই জায়গাটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, যখন আমি এনশিওর করছি হ্যাঁ দিতে পারবো, তারপর আসে বাকি হেলথ কেয়ারের জায়গাটা। ফার্স্ট পেট যখন নিচ্ছে হ্যাভ টু এনশিওর বেসিক জিনিসগুলো, ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, এই জায়গাগুলোকে এনশিওর করা। ইউজুয়ালি হয় কি, স্পেশালি যদি আমি বলি ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, এই জায়গাগুলো ফার্স্ট টাইম পেট প্যারেন্টের কাছে একটু ডিফিকাল্ট টু অ্যাকাস্টম অ্যাট দ্য ফার্স্ট ফেজ, কারণ আমরা আমাদের অ্যাডাল্টহুডে এই জিনিসগুলো করে এনকাউন্টার করি না। অল দ্য ভ্যাকসিনেশন মেমোরিজ উই হ্যাড ইন আর চাইল্ডহুড ডেজ, মা জোর করে নিয়ে গেছে, হাতে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, চিৎকার করে কাঁদছি, এই সব ছোটবেলার মেমোরি ফরওয়ার্ড দ্যাট। অ্যাডাল্টহুডে আমাদের তো কোনো একটা ভ্যাকসিন এনকাউন্টার করতে হয় না। এই কোভিডের সুলভে দুর্লভে আমাদের যেটুকু ভ্যাকসিনেশন নিতে হয়েছে, তার বাইরে এই জিনিসটা আমরা এনকাউন্টার করি না ডে টু ডে বেসিস। বাট ওয়ান্স ইউ আর টেকিং এ পেট, ওদের ভ্যাকসিনেশন কিন্তু হিউম্যানের মতো নট অনলি লিমিটেড টু দ্য পেডিয়াট্রিক ফেজ। রিসার্চ অ্যান্ড স্টাডিজ সময়ের সাথে সাথে ফর ডিকেডস হ্যাভ শোন যে ডগের ক্ষেত্রে ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন হ্যাজ টু বি অন অ্যানুয়াল বেসিস, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ গ্লোবালি বিং ফলোড। ঠিক আছে, হ্যাঁ, রিজিয়ন স্পেসিফিক, কন্টিনেন্ট, কান্ট্রি স্পেসিফিক, এরিয়া স্পেসিফিক ভ্যাকসিনেশনে কিছু প্যাটার্নস ডিফারেন্ট হয়। ফর এক্সাম্পল রেবিস ভ্যাকসিন যেরকম মোস্টলি ডেভেলপ কান্ট্রিজে, ইউতে দেখেছি আমি, ইউএস, অস্ট্রেলিয়াতেও দেখেছি ওরা 3 বছরে 5 বছরে একবার করে। এখানে আমরা ইয়ারলি করি ডিপেন্ডিং অন দ্য এক্সপোজার, কারণ ইন্ডিয়া ইজ স্টিল নট এ রেবিস ফ্রি কান্ট্রি। এখনো প্রত্যেক বছর প্রচুর রেজিস্টার্ড কেসেস থাকে, নন রেজিস্টার্ড ধরলে তো ইটস ভেরি বিগ নাম্বার। বাকি ভ্যাকসিনেশনগুলো যেগুলো ওদের পারবো ডিস্টার্বার, হ্যাঁ তাহলে খুব ডিটেলিংয়ে যাচ্ছি না, দাদা আছে টেকনিক্যাল করার জন্য। তো ভ্যাকসিনেশন ইজ এ মাস্ট থিং, যেটা আমরা ইউজুয়ালি ফার্স্ট টাইম পেট প্যারেন্টের ক্ষেত্রে একটু অসুবিধা হয় মানে রিকালেক্ট করতে জিনিসগুলো। হ্যাঁ, কয়েক বছর পরে আস্তে আস্তে অ্যাকাস্টম হয়ে যায় তার, যে ডগের ভ্যাকসিনেশন কিন্তু এন্টায়ার লাইফ ধরে চলে। প্রাইমারি এজে দেয়ার আর মোর সেট অফ ভ্যাকসিনেশন, তারপর থেকে অ্যানুয়ালি নাম্বার কমে যায়, বাট দ্যাট স্টিল নিডস টু বি ফরওয়ার্ড, কিপ অন ফরওয়ার্ডেড ফর দ্য রেস্ট অফ দ্য লাইফ। সেম গোজ ফর ক্যাটস, স্পেশালি দ্য ডোমেস্টিকেটেড ওয়ান্স। আর স্ট্রেদের ক্ষেত্রেও উই শুড বি রেসপন্সিবল এনাফ অ্যাজ ইফ কোনো ড্রাইভ করে, কারণ রেবিস হওয়ার চান্সটা ওদের বেশি একদম। থাকে, রাইট? আর শুধু রেবিস না, আমি স্টেট অফ দ্য ক্ষেত্রে একটা প্যাটার্ন দেখেছি, দেয়ার আর লট অফ এনজিওস বা যারা কমিউনিটি থেকে অর্গানাইজ করে করাচ্ছে, দে আর অনলি টেকিং কেয়ার অফ দেয়ার রেবিস, বিকজ দ্যাট ইজ সামহাউ, যেহেতু ইটস এ জোনোটিক ডিজিজ, মানুষের মধ্যে সেটা ট্রান্সমিশনের ভয় থাকে। বিকজ আজকের দিনে ক্যান্সারের মতো ডিজিজও যদি মোর দেন 50% ক্যান্সারের কিউরেবল না হলে ম্যানেজেবল স্টেটে এসছে, রেডিওথেরাপি, কেমোথেরাপি, এগুলো থ্রু। রেবিস ইজ স্টিল এ মিথিক্যাল ডিজিজ, যেটা এখনো মোটামুটি হায়ার এন্ডে, ইট হ্যাজ ফ্যাটালিটি রেট অনেক হায়ার, রাইট? লাইক সারা একবার হয়ে গেলে রেবিস ইম্পসিবল। আর Rabies স্পেশালি is নার্ভাস basically সিস্টেমের not কোন curable. রিজিয়নে, রিসেন্টলি আমি একটা কেস হ্যান্ডেল করেছিলাম, পেশেন্ট পার্টি ইভেন ইনফর্মও করেনি যে কুকুরটা ডগ বাইট হিস্ট্রি আছে। এবং সবচেয়ে কষ্ট হয় যে সেই জিনিসগুলো তারা যখন রিকোয়েস্ট করে যে আমার কুকুরটার তো কোনো কিছু নেই, আপনি কেন আসছেন না, কেন দেখছেন না, অথচ স্যালিভেশন স্টার্ট, এবং আমরা বুঝতে পারছি যে রেবিস হয়েছে। সে বলছে আমার কুকুর কিছু খাচ্ছে না, ডাক্তারবাবু ওষুধ দিন, বা যাই ধরনের গিয়ে। সবচেয়ে বাজে লাগে, ওই কষ্টটা হয় যে তার বাড়িতে একটা বাচ্চা ছিল, মানে হিউম্যান কিড। হ্যাঁ, সে নিজেই জানে না একটা রেবিস ডগ তাকে তার বাড়ির কুকুরটাকে কামড়েছে। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম যে এই কুকুরটা বাইট করেছে, সেই কুকুরটা কোথায়? হ্যাঁ, সে বলছে সেই কুকুরটা এই পাড়াতেই নেই। দ্যাট মিনস রেবিড ডগ রিসেন্ট কেস। মানুষের মধ্যে অ্যাওয়ারনেস নেই। আমাদের সবচেয়ে আগে উচিত যে বিভিন্ন রকমের হুডার, পোস্টার, সব প্রচুর পোস্টার, সব হুডার আছে, অথচ রেবিস নিয়ে কটা হুডার আপনি দেখবেন গোটা কলকাতা শহরে। আর স্টেদের রেসপেক্টে খুব দরকার রেবিস অ্যাওয়ারনেস প্রোগ্রাম, খুব দরকার আমাদের।
আর রিগার্ডিং দ্য স্টেজ যেটা হয় অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন, ঠিক আছে, এবার আস্তে আস্তে আমরা আরবান এরিয়াতে বা ইয়েতে এখন ভ্যাকসিনেশন ক্যাম্প বা বছরে হয়, শীতকালীন তো হয় ভালোই, হুম স্টে অ্যানিমালরা ভ্যাকসিনেটেড হয় মোস্টলি, কিন্তু রেবিসের ব্যাপারটা তাও হচ্ছে, যেগুলো ওদের নিজস্ব ডিজিজ, ডিস্টেম্পার, পারবো, সেগুলোর ভ্যাকসিনেশন কিন্তু হয় না বলতে গেলে। ওয়ান বিগ ফ্যাক্ট হচ্ছে দোজ ভ্যাকসিনস আর নট চিপার ইন কস্ট কম্পেয়ার টু দ্য রেবিস ভ্যাকসিন, ইজিলি অ্যাক্সেসেবল হয় না লোকের কাছে। আর সেকেন্ড হচ্ছে একটা ভয়ভীতি যে রাস্তা করতে যাবো, হুম যদি কামড়ে দেয় বা কিছু হয়। এক্স্যাক্টলি তো এগুলো ইন্ডিভিজুয়াল এন্ড থেকে তো সেগুলো করা সম্ভব না, উই হুম। লিভ ইন এ সোসাইটি, এটা একটা হুম। সমষ্টিগত অ্যাপ্রোচ। তো আমরা যদি কমিউনিটি টু কমিউনিটি বেস করে এরকম ড্রাইভস করি বা তাদের ভ্যাকসিনেশন, স্টেলাইজেশন, এই জিনিসগুলো প্রমোট করি, স্পেশালি ভ্যাকসিনেশন ইয়াং পাপিজ বা ডগসের ক্ষেত্রে স্ট্রেই হোক, তাহলে আই থিঙ্ক আমরা নিজেদেরও ভালো রাখতে পারবো, ওদেরও ভালো রাখতে পারবো। আর সোসাইটির ডেফিনেশন কিন্তু নট অনলি বেসড অন হাউ ইউর কিপিং ইউর পেটস, আর সোসাইটির ডেফিনেশন শুড বি বেসড অন হাউ ইউর কিপিং ইউর স্ট্রেজ। এক্স্যাক্টলি খুব ইম্পর্টেন্ট, মানে এখানে যে কোনো সোসাইটি আপনি যদি আজকে দেখেন, ইভেন ইফ দ্য ডগস আর ফেড, দ্য ডগস আর স্টেরিলাইজ, দ্য ডগস আর ভ্যাকসিনেটেড, তাতেও লোকের অনেক ভয় থাকে যে যদি কামড়ে দেয়, যদি যদি অ্যাটাক করে, যদি এই করে, যদি ওই করে, যাতে এই জিনিসগুলো না হয় সেই জন্যই এই Right. স্টেপস গুলো এবং রেবিস নেওয়া কন্ট্রোলের ইম্পর্টেন্ট। জন্য স্টেলাইজেশনটা ফরমোস্ট সবচেয়ে আগে দরকার তাই নাকি? রেবিস কন্ট্রোলের জন্য। যদি আমরা চাই যে ইন ফিউচার দেশ থেকে রেবিস পুরোপুরি জিরো হোক, তার জন্য স্টেলাইজেশন স্টেরিলাইজেশন ড্রাইভ ইজ ভেরি ইম্পর্টেন্ট।